আছি চ্যানেল এসের আমাদের বিশেষ আয়োজন সুপারসেন ক্যাবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দর্শক, আমরা প্রতিটি পর্বে এক একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অর্থনৈতিক সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা অত্যন্ত একজন প্রিয় মানুষকে আমাদের কাছে পেয়েছি। আমাদের সাথে আছেন জনাব মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছেন। জনাব মিজানুর রহমান, আমাদের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার চ্যানেলের সকল কলাকৌশলী সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যারা এই অনুষ্ঠান দেখছে আজকে তাদেরকেও ধন্যবাদ জানাই। জনাব মিজানুর রহমান, আমরা জানি যে দীর্ঘদিন ধরে মানে প্রায় 17 বছর পরে দেশের একটা পট পরিবর্তন হয়েছে এবং ব্যবসায়ীরা আপনারা আগেও বিভিন্ন সময় কথা বলছেন আপনাদের সুযোগ সুবিধা নিয়ে এবং হচ্ছে যে এখনও বলে যাচ্ছেন আর কি, এবং ব্যবসায়ীরা এখনও বলতেছে যে বিভিন্ন সেক্টর থেকে যে তাদের যে সুযোগ সুবিধা এবং ব্যবসায়ীরা একেবারেই মানে নাবান্ধব হয়ে যাচ্ছে এবং হচ্ছে যে ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে আর কি। আমরা দেখেছি নতুন সরকার এসছে, তত্ত্বাবধায়ক সরকারের মতো আর কি, সকলের সহযোগিতা যে সরকার এসছে আর কি, সেই সরকারের সময় আপনাদের এত অভিযোগ কেন? আসলেই 5 তারিখের পরে আগের যে অবস্থা ছিল 5 তারিখের পরে খুব একটা পরিবর্তন হয়নি ব্যবসায়ীদের জন্য। কোনো সুযোগ সুবিধার দিক থেকে কোনো জায়গায় খালি নেই। যেখানে যেখানে আগে ব্যবসায়ীদের টাকা দিতে হইতো, চাঁদা দিতে হইতো, ঝুট ব্যবসায় ডিস্টার্ব হইতো, এই ডিস্টার্বগুলো এখনও আছে। হয়তো 5 তারিখের পর একটা সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি। এবং সবচেয়ে বড় সমস্যা হয়েছে গ্যাস বিদ্যুতের যে সমস্যা দেখা দিচ্ছে আমাদের দেশে। গ্যাসের এমন অবস্থা যে ব্যবসায়ীদের কাছ থেকে দেখা যায় যার লাইন আছে তার কাছ থেকে গ্যাসের বিল নেওয়া হয়, কিন্তু তাদেরকে গ্যাস দেওয়া হচ্ছে না। গ্যাসের জন্য অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতেছে। এবং আমাদের দেশে 5 তারিখের পরে যে বিভিন্ন ফ্যাক্টরিতে যে পরিমাণ গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, পিটাপিটি, অনেকগুলো ফ্যাক্টরি, আমার বক্তব্য ছিল এরকম যারা রাষ্ট্র পরিবর্তন হয়েছে যদি কেউ অন্যায় করে থাকে তার বিচার হতে পারে, কিন্তু একটা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি তো ভাঙার কথা না। অনেক ফ্যাক্টরিগুলির মালিক হয়তো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। আসলে এদেশের ব্যবসায়ীরা কোনো না কোনো কারণে রাজনীতিদের কাছে ধরা। যদি আপনি তাদের কথা মতো না চলেন, পরদিন আপনার ব্যাড ট্যাক্স বাড়িয়ে দেওয়া হবে, আপনি বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে, আপনি গ্যাসের লাইন বন্ধ থাকবে, অনেক সমস্যা করে। তারা বাধ্য হয়ে কারো না কারোর সাথে যুক্ত থাকছে, বাধ্য হয়েই তারা কারো না কারোর সাথে যুক্ত থাকছে তাদের ব্যবসা টিকানোর জন্য। কিন্তু সেখানে দেখা গেছে 5 তারিখের পরে হয়তো আমরা বলি মুক্তবাজার অর্থনীতির কথা, যে কথা আমরা বলি যে মুক্তবাজার অর্থনীতি হলো যে একটা মাল সব জায়গা থেকে একসাথে সে ইম্পোর্ট করতে পারবে। এখন দেখা গেছে আমাদের দেশে দেখা গেছে 5 তারিখের আগে একটা বিশেষ দেশেরই সুবিধা দেওয়া হয়েছে। সেন্ট্রাল ব্যাংকে একই জিনিসের অনেকগুলো এলসি গেছে। আচ্ছা, দেখা গেছে একটা বিশেষ দেশের বেলায় তাদের এলসিটা প্রথম ওপেন করে দেওয়া হয়েছে। আচ্ছা, বাকিগুলো একই গুডস, কিন্তু বাকিগুলো দেওয়া হয়নি। এবং দেখা গেছে ওই দেশ থেকে যখন মালটা আমাদের পোর্টে আসছে, চিটাগং পোর্টে, সেখানে দেখা গেছে ওই জাহাজ দিয়ে আগে খালাস করা হয়েছে। আচ্ছা, অন্য জাহাজ সেখানে খালাস করা হয়নি। সেখানে একটা বৈষম্যের শিকার। আচ্ছা, এটা অনেক বড় বৈষম্য যে তাদের জাহাজ খালাস করা হয়নি। দেখা গেছে তাদেরকে 2-3 দিন বসে থাকার কারণে তাদের ড্যামারেজ চার্জ দেওয়ার জন্য ওই গুডসের দাম বেড়ে গেছে। আচ্ছা, পেঁয়াজের কথাই বলে, তাই না? কিন্তু আজকে সেই জায়গা থেকে অনেকটা ব্যবসায়ীরা ভালো জায়গায় আছে। আপনি হয়তো জানেন বাংলাদেশের 70% লোন টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করা হয়। আচ্ছা, আপনি যখন একটা ইন্ডাস্ট্রি জ্বালিয়ে দিলেন, সেই টাকা তো 70% টাকা সরকারের টাকা, রাইট, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, কিন্তু আপনি সেটা চিন্তা করলেন না। আপনি চাচ্ছেন যে শিল্প বাঁচিয়ে রাখো, কিন্তু যার অপরাধ করেছে তার বিচার হোক। আপনি দেখেন আমাদের বহির্বিশ্ব পাশের দেশে দেখেন, চীনের কথাই বলেন, চায়নাতে যদি কোনো ব্যবসায়ী কোনো অপরাধ করে তাকে জেলখানায় রাখে, কিন্তু তাকে সেখানে ল্যাপটপ দেওয়া হয়, তাকে অফিস করতে সুযোগ দেওয়া হয়। কিন্তু আমার দেশে কি হচ্ছে? আমার দেশে তাকে ব্যবসা প্রতিষ্ঠান, সে শুধু মতের অমিলের কারণে তার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় সব ইন্ডাস্ট্রিতে সব জায়গায় হামলা হচ্ছে। এখন হচ্ছে যে আপনাদের যে অভিযোগগুলো রয়েছে এবং বিদেশি বিনিয়োগে একেবারেই নেই আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আর কি, এর থেকে হচ্ছে উত্তরণের পথ কি? আসলে সরকার বা কতটুকু এখানে তাদের যে বিষয়টি আছে সেটি তারা প্রয়োগ করতে পারছে, বা সরকার কতটুকু নজর দিতে পারছে, বা এখানে কি আসলে দলীয় কোনো সরকার না থাকাতে কোনো বিষয় সেখানে অ্যাডজাস্ট হচ্ছে কিনা আর কি? আসলেই আমাদের দেশে যে অবস্থা ব্যবসায়ীদের জন্য, আমি মনে করি এই দেশটা ব্যবসায়িক বান্ধব দেশ না। আচ্ছা, কোনো সরকারি ব্যবসায়িক বান্ধব না। আচ্ছা, যদি ব্যবসায়িক বান্ধব হইতো তাহলে ব্যবসায়ীদের যে সমস্যা আছে, যেমন আমাদের শিল্প পুলিশ আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, কিন্তু আপনি কি শুনছেন আজ পর্যন্ত কোনো ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কোনো গার্মেন্টসে যখন গ্যাঞ্জাম হয়েছে, তাই না, বন্ধ করতে পারছে? আপনি দেখেন আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো একটা ইন্ডাস্ট্রি করতে হলে 21টা লাইসেন্স লাগে। লাইসেন্স, হ্যাঁ, ঠিক আছে। পৃথিবীর অন্য দেশে ইন্ডাস্ট্রি করতে হলে 4টা কাগজ লাগে। আচ্ছা, মাল এক্সপোর্ট করার জন্য, ইন্ডাস্ট্রি করার জন্য। এবং আপনি দেখেন চায়না বা দুবাই বা কম্বোডিয়া, সেখানে কোনো ইন্ডাস্ট্রি করলে আপনারা দরখাস্ত দিয়ে আসলে আপনি টোটাল কাগজপত্র বানিয়ে আইনা দিয়ে যায়। দিয়ে যায়। কিন্তু আমাদের দেশে এই 21টা জায়গায় যাইতে অনেক জায়গায় দেখা গেছে
যে ইন্ডাস্ট্রি আলোর মুখ দেখেনি, এই লাইসেন্স করতে করতে শেষ। এতে কি বিনিয়োগেরা মুখ থুবড়ে যাচ্ছে না? হ্যাঁ, অবশ্যই বিনিয়োগের মুখ তুলে হচ্ছে, ব্যবসায়ীরা আগাচ্ছে না। কারণ সব জায়গায় তো আমাদের দেশে তো আপনি কি বলবেন যে অর্থনৈতিক লেনদেন ছাড়া কোনো কাজই হয় না। আচ্ছা, আমরা যে যত কথাই বলি অর্থনৈতিক লেনদেন ছাড়া কোনো কাজ হয় না। আমরা একাধিকবার বলেছিলাম যেগুলো ওয়ান স্টপ সার্ভিস করা উচিত। আচ্ছা, যে কাগজগুলো লাগে, তাই না, আর এটা কমানো উচিত। আচ্ছা, দরকার নেই তো আপনি যদি অন্য দেশে 4টা কাগজে একটা ইন্ডাস্ট্রি মাল এক্সপোর্ট করা যায়, আমাদের দেশে কোনো 21টা লাইসেন্স করতে হবে। অনেক কিছু কমানো যেত, এগুলোকে ওয়ান স্টপ সার্ভিস করা যেত, মানুষ এক জায়গায় সকল সুযোগ সুবিধা নিতে পারতো, এটা নিতে পারতেছে না। এখন হচ্ছে যে ব্যবসায়ীদের দেশের চাকা, অর্থনীতির চাকা ঘোরাতে আপনাদের অনেক বড় অবদান রয়েছে, কিন্তু এখন সরকার যদি যারাই আসে বা যারাই আসছে তারা যদি ব্যবসার দিকে এইভাবে মনোযোগ না দেয় তাহলে ব্যবসার অবস্থা কোন দিকে যেতে পারে? আমাদের দেশে ধীরে ধীরে আসলে ব্যবসা বন্ধ হয়ে যাবে যে অবস্থা দাঁড়াইছে। যদি ব্যবসায়ীদেরকে একদম 100% ফুল ফ্রিডম দেওয়া না হয়, সাপোর্ট দেওয়া না হয়, তাহলে এই দেশে থেকে এই ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে। এখনই ছোট যারা ব্যবসায়ীরা তারা অনেকেই মানে মাঝারি ধরনের যে ব্যবসায়ীরা ছিল আমাদের দেশে, সকল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমাদের দেশে 50%-এর উপর ইন্ডাস্ট্রি বন্ধ। দেখা গেছে গত 6 মাসে অনেক বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। কিছু লোককে বন্ধ করে দেওয়া হয়েছে, কিছু মালিক বিভিন্ন কারণে তাদেরকে দেখা গেছে, আমি অনেকটাই চিনি জানি, যারা রাজনীতি করতে গেছে শুধু তাদের প্রয়োজনে, ব্যবসা টিকানোর জন্য তারা রাজনীতি করতে হয়েছে, তাই না? কিন্তু আজকে যখন পরিবর্তন হয়েছে, এখন মনে হচ্ছে যে সকল দোষ ব্যবসায়ীদের। ব্যাট এবং ট্যাক্স নিয়ে কিন্তু আপনাদের এর আগে অনেক কথা হয়েছিল যে আপনারা তখন আপনারা এটার সম্মুখীন হয়েছেন, এখন আরো বেশি দিতে হচ্ছে এবং বন্দরে হচ্ছে মাল ছুটাতে গেলে আপনাদের আরো বেশি জটিলতা, সেই জটিলতাগুলো কাটিয়ে ওঠা কি সম্ভব কিনা? এখানে আসলে সরকার যদি চায়, তাই না, সম্ভব। আপনি দেখেন একটা ইন্ডাস্ট্রি জমি দলিল করতে গেলে যে সমস্যাগুলো হয়, যে 9% 10% টাকা দিতে হয়, কিন্তু এখানে যে কি হয়, এখানে যে তখন মানুষ 2 নম্বরে আশ্রয় নেয়। জমির দাম আছে 10 লাখ টাকা, কিন্তু তারা দলিল করে 3 লাখ টাকার। আচ্ছা, এখানে একটা টাকা কিন্তু চলে যায় অন্য মাধ্যমে, কিন্তু তারা তো করতেছে। কিন্তু সরকার যদি এই জায়গায় না করে 5% করতো, 5%, তাই না, যে 10% না দিয়ে 5% টাকা দিত, তাহলে 100% মানুষ দিত। আমাদের দেশের মনে হচ্ছে যে অনিয়মগুলো নিয়মে পরিবর্তন হয়েছে, পরিণত হয়েছে। কেন হয়েছে? যে সিস্টেমটা এরকম। আমরা এগুলো নিয়ে আরো কথা শুনবো একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে প্রিয় দর্শক আমরা যাব সুপারসেন কেবলসের সৌজন্যে ছোট্ট একটা বিরতিতে। থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের আমাদের বিশেষ আয়োজন সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। আমাদের সাথে অত্যন্ত প্রিয় মানুষ আছেন, আমাদের সাথে আছেন জনাব মিজানুর রহমান, তিনি ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিনিধিত্ব করছেন। মিজানুর রহমান, বিরতির আগে আপনার সাথে যে বিষয়গুলো কথা বলছিলাম, যেটি হচ্ছে যে আপনি বলছেন মুক্তবাজার অর্থনীতি এবং ব্যবসায়ীদের সুযোগ না দিলে ব্যবসা বাংলাদেশ থেকে অনেকেই ব্যবসা গুটিয়ে নেবে এবং বিদেশি যে তার বিনিয়োগ তারাও মুখ থুবড়ে যাবে আর কি। তাদেরকে টানার জন্য, বিদেশিদেরকে টানার জন্য আমাদের এখন কি করা যেতে পারে? আপনি বলছেন 21টা লাইসেন্স দরকার হয়, সেটিও সহজলভ্য করা দরকার, কিন্তু আদৌ কি আমরা কি পেরেছি কিনা বা ব্যবসায়ীদের কথা সেটা চিন্তা করা হচ্ছে কিনা? আসলে ব্যবসায়ী বান্ধব সরকার না হলে, সরকার যদি না চায় টিকে থাকুক, তাহলে এই দেশে ব্যবসায়ীরা টিকে থাকতে পারবে না। ব্যবসায়ীদের কোনো দল নাই, যখন যে ক্ষমতায় আসে চমৎকার, হ্যাঁ, তখন তার সাথেই ব্যবসায়ীদের সম্পর্ক থাকতে হয় এবং সরকারও তাদের সাথে সম্পর্ক রাখতে হয়। না, এটা আমাদের সিস্টেমটা এরকম। সম্পর্ক না রাখলে আপনি ব্যবসা করতে পারবেন না এই দেশে। জি, আজকে মনে করেন আজকে যারা ক্ষমতায় কেউ আসেনি, এখন দেখা গেছে তাদের লোকজনরে আমার ব্যবসায়িক সুবিধা দিতে হয় ইন্ডাস্ট্রির মালিকরে। এখন কিন্তু মানুষ ভয় আতঙ্কে, মানে আইন শৃঙ্খলার এই অবনতির কারণে এখন কিন্তু কোনো লোক ব্যবসা বিনিয়োগ করছে না। আচ্ছা, সবাই কিন্তু তাদের নিজস্ব পুঁজি ভেঙে খাচ্ছে, কিন্তু কোথাও নতুন করে বিনিয়োগে যাচ্ছে। বাংলাদেশে আপনি কোথাও পাবেন না যে নতুন কেউ বিনিয়োগে যাচ্ছে, এবং যারা অনেক বড় ইন্ডাস্ট্রি শিল্প করেছে অনেকেই দেখি এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। এইভাবে মিজান ভাই, আমরা একটা বিষয় বলতে, এইভাবে যদি একটা বছর যদি বিনিয়োগ না থাকে তাহলে তো দেশের অবস্থা তো একটু, মানে আমরা দেখছি যে একটু ভঙ্গুর দিকে যাবে। আজকের পত্রিকা দেখলাম বাংলাদেশ প্রতিদিনে 21 লক্ষ কোটি টাকা আমাদের ঋণ স্থিরে, এবং বলছে যে আগামী বছর সেটা আরো অনেক বেশি হয়ে দাঁড়াবে। আচ্ছা, তাহলে আপনি কোথায় যাবেন? আপনি আমাদের দেশে যদি আইন শৃঙ্খলা উন্নতি না করা যায়, মানে এই মুহূর্তে প্রধান দায়িত্ব আপনি বলেন এবং প্রধান যেটি বিষয়টি সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা যদি উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় তাহলে ব্যবসায়ীরা আরেকটু বেশি সুযোগ পাবে বা তাদের সাহস যোগাবে, এটাই আসলে আইন শৃঙ্খলা উন্নত হলেই ব্যবসায়ীরা তার সাহস পাবে বিনিয়োগ করতে। তারা যদি মনে করে যে আমি ইন্ডাস্ট্রি করলাম, লক্ষ কোটি টাকা খরচা করে, আমার সামনে আমার ইন্ডাস্ট্রি ভেঙে দিল, আমার সামনে আমার ইন্ডাস্ট্রি জ্বালিয়ে দিল। চলেন, একটা মানুষ ইন্ডাস্ট্রি করতে গেলে তার অনেক কষ্ট হয়। আপনি মানুষ রাত দিন ঘুম মেরে, আসলে এই যে শ্রমিক একটা লোক 15,000 টাকা বেতন পায়, তার 15,000 টাকার চিন্তা, যে মালিক তার কিন্তু 50 লাখ টাকার চিন্তা, কারণ তো মাসের 5 তারিখে তার বেতন দিতে হবে, তাই না? কিন্তু এই লোকটা যখন এত কষ্ট করে, এত পরিশ্রম করে, ঘুমাইতে
ওয়ার্কাররা 8 ঘন্টা ঘুমায়, মালিকরা ঘুমায় 4 ঘন্টা। আচ্ছা, কারণ তাদের চিন্তা বেশি, তাদের ওয়ার্কার তো তার ফ্যামিলি নিয়ে, আর মালিক চিন্তা করে 1000 বা 2000, 5000, 10,000 ফ্যামিলি নিয়ে। শিওর। আজকে সেই মানুষগুলিকে যদি আপনি একটু ফ্রিডম না দেন, সেই মানুষগুলি যদি শান্তিতে ব্যবসাটা বিজনেসটা না করতে পারে, আপনি যে অপরাধী তার বিচার হোক, কিন্তু অপরাধীর কি বিচার হয়? আপনি মনে করেন এলাকায় লোকাল গ্রামেও যারা সাধারণ মুদি দোকান করে, আপনি অনেক জায়গায় দেখা গেছে যে মানুষের দোকানে তালা মারে। একটা ইউনিয়নে রাজনৈতিক দলগুলি, একটা ইউনিয়নে 5টা বাজার থাকলে 5টা বাজারে 5টা অফিস, 5টা অফিসে ভাড়া কোথা থেকে নেয়? 5টা অফিসে ভাড়া দিতে হয়, 5টা অফিসে ডেলি খরচা আছে, খরচা কোথা থেকে হয়? এই ছোটখাটো ব্যবসায়ীদের থেকে কালেকশন করা হয়। আপনি খবর নিয়ে দেখেন বাংলাদেশের প্রতিটা গ্রামে এমন দেখা গেছে হাট বাজারগুলো ইজারা হয়েছে। হ্যাঁ, যখন হাট বাজারগুলো ইজারা হয়েছে, ইজারার টাকা ছিল 5 লাখ টাকা সরকারি ধার্য, কিন্তু ইজারা হয়েছে 30 লাখ টাকা। তো এই 25 লাখ টাকা কোথা থেকে দিবে? কে দিবে বলেন? আমার মতো লোক, আমি যে মুরগি নিয়ে যাই, শাক নিয়ে যাই, কেউ ডিম নিয়ে যায়, তারাই তো এই টাকা দিতে হবে, তাদের কাছ থেকে এই টাকা আদায় করবে। কিন্তু কোথাও কি আজকে যে আমরা বলি যে সরকার আসছে, তাই না, তারা আমাদের স্বাধীনতা দিবে, তারা আমাদের, আমরা যে এই কথা সবসময় বলে আসছি যে এমন একটা সরকার আমাদের দরকার ছিল যে যারা মানুষের কথা ভাববে। আসলে কি ভাবতেছে? না। আপনি গ্রামের ছোট ব্যবসায়ীরা বরঞ্চ তারা সবচেয়ে বেশি লুজার। যারা অন্যায় করছে, যারা অবিচার করছে, তাদের কিছু হয় না, হয় ব্যবসায়ীদের দোকানে তালা মারে। আপনি একটা মুদি দোকানে যদি যে তালা মারে, এভাবে মিল ফ্যাক্টরিতে যদি তালা মারা হয় বা বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো আসলে দেশের জন্য একটা অসুবিধা। না, এখন দেশে কেউ বিনিয়োগ করছে না নতুন করে। আপনি খবর নিয়ে দেখেন বাংলাদেশে কয়েকদিন আগে দেখেছি, মানে আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বলছে, ব্যবসায়িক যে বিষয়গুলো আছে তারা বলছে যে বিনিয়োগ একেবারে জিরো। একদম জিরো পয়েন্টে চলে আসে বিনিয়োগ। মানুষ কেউ বিনিয়োগ করছে না, মানুষ পুঁজি ভেঙে খাইতেছে, কেউ বিনিয়োগে যাচ্ছে না। কারণ আইন শৃঙ্খলার এতটা অবনতি, কেউ সাহস করতেছে না। আপনি মব সৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায়। বিশ্বের যে অস্থিরতা চলতেছে, সেটা কি কোনো প্রভাব বাংলাদেশের উপরে পড়ছে? হ্যাঁ, অবশ্যই বিশ্বের এই অস্থিরতার প্রভাব আমাদের দেশে পড়ছে। জি, আজকে তেলের দাম বেড়ে গেছে এই ইরানের যুদ্ধের কারণে। আজকে দেখা গেছে যে আমাদের একটা মাল যদি হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয় ইরান, সেটা হয়তো ইন্টারন্যাশনাল ইস্যু, তাহলে দেখা গেছে অনেক ঘুরে যেতে হবে। আচ্ছা, তাতে অনেক কস্টিং বেড়ে যাবে, তাই না? তো কস্টিং বেড়ে গেলে আমাদের দেশে, এবং আমাদের দেশের নিম্ন থেকে মধ্য আয়ের দেশে আমরা 26 সালে পা দিতেছি, কিন্তু সেখানে অনেক ট্যাক্স বেড়ে যাবে। হয়তো আপনারা জানেন যে অনেক ট্যাক্স বেড়ে যাবে, তখন দেখা গেছে কিন্তু আমরা মাঠে টিকবে না। আমাদের দেশে শুধু শ্রমিকের দামটাই কম, আর কোনো কিছু কম না। কারণ দেখা গেছে গত 15 বছরে সবকিছুর দাম, বিদ্যুতের দাম 4 গুণ বেড়েছে, গ্যাসের দাম 4 গুণ বেড়েছে, এবং সকল অ্যাক্সেসরিজের দামও আগের তুলনায় 100 গুণ বেড়েছে। যে 1 টাকার জিনিস এখন 2 টাকা। তাহলে এখানে ওয়ার্কার স্যালারিও বেড়েছে, প্রায় 10 গুণ হয়েছে। আচ্ছা, তো এখন কিন্তু এই জায়গাটায় কোনো প্রাইস বাড়েনি। আপনি আগে যদি একটা টি শার্ট সিলাইতেন 1 সিএম বা 80 সিএম মজুরি, এখনো 80 সিএম বা 90 সিএম হইতে পারে ডজন, কিন্তু বাট এখানে কোনো বাড়ে, মানে এরকম বড় কিছু বাড়তি হয় সেখানে আসেনি। না, এখানে কোনো বাড়েনি, কোনো মজুরি বাড়েনি, কিন্তু বিভিন্ন সব জায়গায় কিন্তু এগুলার দাম বেড়েছে। এবং আমাদের দেশে আর একটা সমস্যা হয়, যেটা নিয়ে আসলে অনেকে কথা বলে না। যেমন বাইং হাউসগুলা, যেমন গার্মেন্টস সেক্টরে বাইং হাউসগুলা, এরা কিন্তু বিভিন্নভাবে মালিকদের কাছ থেকে টাকা নিয়ে যায়। আচ্ছা, পার্সেন্টেজটা তারা যখন অর্ডারটা দেয়, তার এক্সারসাইজটা তাদের নমিনেটেড জায়গায় করতে হবে, প্রিন্টটা তাদের নমিনেটেড জায়গায় করতে হবে। এই সমস্ত জায়গা থেকে দেখা যায় অনেক টাকা তারা নিয়ে যায়। আচ্ছা, কিন্তু যখন একটা মানুষ ইন্ডাস্ট্রি করে, তখন তারা মনে করে যে আমার ইন্ডাস্ট্রির চাকা যদি বন্ধ থাকে, মাসে লস হবে 1 কোটি টাকা। আর যদি আমি একটা মাল কম প্রাইজে, একটা টি শার্টের মজুরি 30 টাকা, ধরেন আমি 20 টাকা নিলাম, তাহলে আমার 10 টাকা করে কম হবে। দেখা গেছে আমার হয়তো 1 কোটি টাকার জায়গায় 70 লাখ টাকা চলে আসলো, 30 লাখ টাকা লস হবে। কিন্তু মানুষ অনেক সময় এই চিন্তা করে ফ্যাক্টরি চালায় রাখতে চায়, কিন্তু দেখা গেছে বছর শেষে তাদের অনেক একটা হিউজ পরিমাণ লস তাদের গন্ধে হয়। এবং আমাদের ব্যাংকগুলি, অনেক প্রাইভেট ব্যাংকে তো অনেক খারাপ অবস্থা, বাজে সিচুয়েশন। আগের মতো সেরকম কি ব্যাংক কি সেই সাপোর্ট দিতে পারছে না, এরকম কথা শোনা যাচ্ছে? ব্যাংক আসলেই, ব্যাংক যেভাবে সাপোর্টটা দেওয়া দরকার ওইভাবে সাপোর্ট দেয় না। সাপোর্টটা রাঘব বোয়ালরা নিয়ে যায়। ব্যবসায়ীদেরকে টোটাল ব্যবসায়ীদের সাপোর্ট দেওয়া উচিত, কিন্তু এই সাপোর্টটা দেখা গেছে ব্যাংক ঠিকই এই সাপোর্ট দেওয়া না দেওয়া সমান। যেমন রাঘব বোয়ালরা নিয়ে যায়, কারো এবার মনে করেন 1000 কোটি টাকা লোন আছে, সে পরবর্তী বছর এটাকে 2000 কোটি টাকা করে, ওই 1000 কোটি টাকার কিস্তি দেয়। কিন্তু 1000 কোটি টাকা যদি বাংলাদেশের আপনি 1 লক্ষ লোকের মাঝে ভাগ করে দিতেন,
তাহলে দেশ অনেক দূরে এগিয়ে যায় অনেক দূরে আমি এগিয়ে মনে করি। আচ্ছা, কিন্তু যারা ছোট লোন নেয় তারা কিন্তু টাকা দিতে চায়, কিন্তু যারা বড় লোন নেয় তারা কিন্তু টাকা দেয় না, দেওয়া লাগে না, কারণ তারাও তো কাউকে না কেউ পার্সেন্টেজ দিতে হয়। আমরা কি একটু সম্ভাবনার মুখ দেখতে পারি না মিজান ভাই? যদি বা আসলে কি করা দরকার সেখানে? আসলে প্রথমত আমাদের দেশে আইন শৃঙ্খলাটা উন্নতি করা দরকার, জি, আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার। আইন আছে কিন্তু শাসন নেই, আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার। আচ্ছা, যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন, যে আপনি আমাদের দেশের ব্যবসায়ীদেরকে গ্যাস বিদ্যুতের যে সাপোর্ট দেওয়া দরকার এটা দিতে পারেন। আপনি দেখা যাচ্ছে যে কোথাও গ্যাস নাই, ইন্ডাস্ট্রির চাকা বন্ধ, কিন্তু তার ওয়ার্কারের বেতন তো তার দিতে হয়, চলছে, তার ব্যাংকের টাকা দিতে হয়, তাই না? কিন্তু এইভাবে করতে করতে আমাদের দেশে অনেক শিল্প ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। আমরা যাদের সাথে কম্পিটিশন করি, আপনি ভিয়েতনাম বলেন, কম্বোডিয়া বলেন, চায়না বলেন, তারা সবাই 3 থেকে 4% ইন্ডাস্ট্রিয়াল সুদ দেয়। আমাদের দেশে 15 থেকে 16% চলে যায়। আচ্ছা, আপনি কিভাবে তাদের সাথে কম্পিটিশন করবেন? শিওর। কম্পিটিশন করার জায়গাটা কোথায়? আমাদের যে জায়গাটুকু, শুধু আমাদের ওয়ার্কার স্যালারিটা একটু কম। সরকারকে আরো বেশি আপনাদের দিকে মনোযোগ দেওয়া দরকার। যখন যেই সরকারি আসুক, সেটির জন্য আপনি কতটুকু আশাবাদী যে সামনে যারাই আসবে বা যারা এই ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখার জন্য তাদের যে সর্বোচ্চটুকু তারা দেওয়ার চেষ্টা করবে, এটি নিয়ে আপনার? আসলে আমাদের দেশের যে সরকারি ক্ষমতা আসবে, আমি জানি না কারা কখন ক্ষমতা আসবে, আল্লাহ ভালো জানে। আসলে তাদের উচিত হবে যে ব্যবসায়িক বান্ধব এটা সরকার হওয়া। নিশ্চয়ই। যে ব্যবসায়ীদের যে সমস্যাগুলো আছে এগুলো আগে চিহ্নিত করে ওই জায়গাটা তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া। যদি আমাদের দেশে 2-3টা জিনিসের উপরে দেশটা, এবং আল্লাহ রহমত আর বাকি 3টা জিনিস হলো উছিলা। একটা হলো, প্রথমত হলো আমাদের দেশের প্রবাসীদের একটা বিষয়, বা আমাদের দেশে যেই রেমিনেন্স তো যেটা প্রবাস থেকে আসে, আর ম্যাক্সিমামটা আসে গার্মেন্টস সেক্টর থেকে, মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড যেই বিজনেসগুলো এখান থেকে, এই 3টা, কৃষি থেকে, মানে এখানে এরাই সবচেয়ে অবহেলিত। আমি দেখছি বাংলাদেশের সবচেয়ে অবহেলিত এই 3টা সেক্টর। আচ্ছা, কিন্তু এই দেশের জন্য যদি কিছু করে তাহলে 3টা সেক্টরের লোকেরাই করে। অর্থনীতি চাকাকে তারাই সচল রাখে। আপনি দেখেন সব, কিন্তু একটা লোক বাপ মা সবকিছু রেখে, আত্মীয় স্বজন রেখে বিদেশে চলে যায়, তাই না? পরিবার মায়া ত্যাগ করে তারা বিদেশে চলে যায়, কিন্তু তারাই কষ্ট করে এই দেশে টাকা পাঠায়। আর এই টাকা দিয়ে কি হয়? আপনি দেখেন আমাদের দেশে বলে যে পদ্মা সেতুতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এরকম 3টা পদ্মা সেতু বানানো যেত। মেট্রো রেলে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এরকম 4টা মেট্রো রেল বানানো যেত। অনেকে অনেক কথা বলে। আপনি যখন কষ্টের টাকা, আপনি কষ্ট করে আর্ন করে বিদেশ থেকে পাঠান, আমি কষ্ট করে সারা রাত ঘুম মেরে গার্মেন্টস ইনকাম করি, দেখা গেছে এই দেশের অনেক আমলারা এই টাকা বিদেশে নিয়ে যায়, তাদের ছেলে মেয়ে বিদেশে পড়ে, সেখানে দেখা গেছে শুধু সব দোষ মনে হয় ব্যবসায়ীদের, তাই না? সব দোষ মনে হয় ব্যবসায়ীরাই করে না। এদেশের আমলারা, এদেশের কোনো একটা সেক্টর নাই যেখানে টাকা ছাড়া কাজ হয়। আপনি বলতে পারবেন এমন একটা সেক্টর আছে যে সেক্টরে টাকা ছাড়া কাজ হয়? যেখানেই যাবেন আপনি টাকা দিবেন না, আপনি উপরতলা থেকে ফাইল, একই অফিসে ফাইল 3 তলায় উঠবে, 3 তলায় উঠতে 1 মাস চলে যায়। শেষ করতে হবে আর কি। আমরা তারপর একটু আশাবাদী, বেশ আশাবাদী যে হয়তোবা ব্যবসায়ীদের যে পরিবর্তন হওয়া দরকার বা দেশের যে অর্থনীতির চাকা তারা ঘুরাচ্ছে, সেটি অবশ্যই তাদের জন্য সরকার, যারাই আসবে বা যারা আছে, তারা অবশ্যই আপনাদের বিষয়গুলো দেখবে। অবশ্যই আমি আশা করি যদি এরকম যারাই ক্ষমতায় আসবে তারা যেন ব্যবসায়ীদের এই সমস্যাগুলো দেখে, গ্যাস বিদ্যুতের এই সমস্যা দেখে, ব্যাংকিং সেক্টরে যে সমস্যা আছে এটা দেখে, সর্বোপরি যেন আমাদের দেশে আইনের শাসনটা হয় এবং ব্যবসায়িক বান্ধব সরকার আসুক, আমরা এটা কামনা করি। কিন্তু আমরা চাই যে সর্বোপরি আমি সবসময় বলি যে আমাদের দেশের যে আইন শৃঙ্খলার যেই অবনতি হয়েছে এটাকে উন্নত করতে হবে। আমরা আশাবাদী। আর কারণ আমাদের দেশের যারা আইন শৃঙ্খলার উন্নতি করবে তাদের উপরেই আসলেই অনেক অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, এগুলো আসলেই বন্ধ হওয়া উচিত। জি, আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল, সময় স্বল্পতার কারণে পারছি না। আশা করি অন্য একদিন সময় পেলে আপনার সাথে এই বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনা করব। তখন পর্যন্ত আপনাদের যে অভিযোগগুলো ছিল বা যেগুলো আছে, স্বপ্ন এবং সম্ভাবনা দেখছেন, সেগুলো অবশ্যই পূরণ হওয়ার পথে থাকবে। অসংখ্য ধন্যবাদ জনাব মিজানুর রহমান, আমাদেরকে বিশেষ আয়োজন আপনি সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনার চ্যানেলের সবাইকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে ব্যবসায়ীদের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে, সমস্যা থাকবেই, সেটিকে সমাধানের পথ আমাদের খুঁজে বের করতে হবে এবং কিভাবে দ্রুত সমাধান করা যায় সেটির দিকেও আমাদের অপ্রাণ চেষ্টা থাকবে। আশা করছি আগামী দিনগুলোতে ব্যবসায়ী বান্ধব সরকার হয়ে ব্যবসায়ীদের নানাবিধ সমস্যার সমাধান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো পর্বে অন্য কোনো নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।